নতুন মন্ত্রীদের অনভিজ্ঞতা আমলা নির্ভর হয়ে পড়বে সরকার। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে টানা তৃতীয়বারের সরকারের ডাক সাইটে সব নেতাদের বাদ দিয়ে মন্ত্রিসভায় বেশিরভাগ নতুন মুখ আনা হয়েছে। তাদের প্রশাসন চালানোর অভিজ্ঞতা নেই। অভিজ্ঞতা ছাড়া মন্ত্রিসভায় জায়গা পাওয়া সদস্যরা সরকারের নীতি বাস্তবায়নে কতটা দক্ষতা দেখাতে পারবেন, বিশ্লেষকদের অনেকে এমন প্রশ্ন তুলেছেন। তারা মনে করেন মন্ত্রীদের অভিজ্ঞতা বা দক্ষতার অভাব থাকলে আমলা নির্ভর হয়ে পড়ার সম্ভাবনা থাকে, এমনকি প্রধানমন্ত্রীর উপর নির্ভরশীলতা বেড়ে যায়। নতুন মন্ত্রিসভা কি পরিস্থিতিতে পড়তে পারে, তাদের সামনে চ্যালেঞ্জ কি? নতুন মন্ত্রিসভা কি পরিস্থিতিতে পড়তে পারে, তাদের সামনে চ্যালেঞ্জ কি? নতুন মন্ত্রীরা শপথ নিয়েছে গত 7 জানুয়ারি। তাদের অনেকে দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগের রাজনীতি করেছেন। বেশ কয়েকজন ব্যবসায়ী রয়েছেন, কিন্তু 31 জন নতুন মুখের মধ্যে 27 জন এই প্রথম মন্ত্রী হয়েছেন। তারা কতটা দক্ষতা দেখাতে পারবেন সেই প্রশ্ন অনেকে তুলছেন। আওয়ামী লীগের নির্বাচনী ইস্তেহারে দুর্নীতি দমন করা সহ জনপ্রিয় বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। নতুন দৃষ্টিভঙ্গি এবং উদ্যম নিয়ে এই ইস্তেহার বাস্তবায়নের জন্য মন্ত্রিসভায় চমক এসেছে বলে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে। কিন্তু সিনিয়র সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদ বলেছেন, এই চমকের মন্ত্রীদের জন্য অভিজ্ঞতার ঘাটতি একটা বড় চ্যালেঞ্জ। একই সাথে হ্যাভিওয়েটরা বাদ পড়া দলের ভিতরের এবং বাইরের রাজনীতি ও নতুন সরকারের জন্য চ্যালেঞ্জ হবে বলে তিনি মনে করেন। বড় চ্যালেঞ্জ হলো অভিজ্ঞতার চ্যালেঞ্জ। তারা অভিজ্ঞতা সঞ্চয় করে আমলাদের উপর প্রভাব বিস্তার করে নিজস্ব রাজনৈতিক সিদ্ধান্ত, যেটা ইস্তেহারে বলা হয়েছে, এই সিদ্ধান্তগুলো বাস্তবায়নের দৃঢ়তার সাথে এগিয়ে যাবেন। সেখানে আমলারা বা প্রশাসন যদি বাধা হয়ে যায় তাহলে কাজের গতি কমে যাবে। আরেকটা চ্যালেঞ্জ হলো ভিতরের এবং বাইরের রাজনৈতিক চ্যালেঞ্জ। ভিতরের চ্যালেঞ্জ হলো রাজনীতিক বলতে যাদের বোঝায় তারা কিন্তু সবাই মন্ত্রিসভা থেকে বাদ পড়েছে। তাদের একটা অভিমান, ক্ষোভ থাকতে পারে। তারা তো দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাদের থেকে একটু অসহযোগিতা এলে সেটা একটা চ্যালেঞ্জ হবে বলেন মিস্টার আহমেদ। রিয়াজউদ্দিন আহমেদ রাজনৈতিক অস্থিতিশীল একটা পরিবেশের হুমকিও দেখছেন। একটা বড় বিরোধী দল তারা একেবারে অনুপস্থিত সংসদে। 4-5 জন যে নির্বাচিত হয়েছে তারা তো বলছে শপথ নেবে না। তারা না আসলে এই সরকারের জন্য রাজনৈতিক স্থিতিশীলতার প্রশ্নে একটা দুর্বলতা রয়ে গেল। তারা কতদূর করতে পারবে সেটা দেখার বিষয়, কিন্তু রাজনৈতিক অস্থিতিশীলতার একটা হুমকি থেকে গেল। আমির হোসেন আমুদ, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরীর মতো নেতারা সব মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন। আওয়ামী লীগের রাজনীতি এবং দলীয় রাজনীতির বাইরেও তাদের একটা বলয় বা শক্ত অবস্থান ছিল। মন্ত্রী পরিষদ বিভাগের সাবেক একজন সচিব আলী ইমাম মজুমদার বলেছেন, তিনি নতুন মন্ত্রিসভায় পুরো দস্তর এবং প্রভাবশালী রাজনীতিকের অভাব দেখছেন। এটিও সরকারের কাজে এক ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে তিনি মনে করেন। রাজনৈতিক সংখ্যা কিন্তু এই মন্ত্রিসভায় কমে গেছে। এই কারণে আমি একটু দ্বিধান্বিত আছি যে তারা কিভাবে বা কতটুকু ভূমিকা রাখতে পারবে। আমাদের দেশের অর্থনীতির মূল উদ্বেগের বিষয় হচ্ছে আমাদের একদিকে প্রবৃদ্ধি বাড়ছে কিন্তু মানুষের আয়ের বৈষম্য বাড়ছে ব্যাপকভাবে। এই বৈষম্য কমানোর জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার সেটা কিন্তু ব্যবসায়ী বা শিল্পপতিদের কাছে মুখরোচক হবে না। তারা এদিকে যাবে না। রাজনীতিকরা যদি মূল কর্তৃত্বে থাকতেন তাহলে আশাটা বেশি হতো, বলছিলেন মিস্টার মজুমদার। আওয়ামী লীগ টানা 10 বছর ক্ষমতায় থেকে আবারও সরকার গঠন করেছে। ফলে নতুন মুখ বেশি এনে মানুষের সামনে একটা বৈচিত্র্য তুলে ধরা বা নতুনত্ব দেখানো একটা চেষ্টা ছিল। এবার ভিন্ন প্রসঙ্গ, ফের নির্বাচন নিয়ে কথা বললেন মাহবুব তালুকদার। সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শুধু ভূয়সী প্রশংসায় নয়, নির্বাচন কমিশনে কাজ করার সুযোগকে তিনি জীবনে গৌরব গাথা হিসেবেও আখ্যা দিয়েছিলেন। তিনি নিজেকে বলেছিলেন ভাগ্যবান। এই নির্বাচনকে ঐতিহাসিক আখ্যা দিয়ে প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদার বিষয়ে তিনি বলেছিলেন, তিনি একজন মুক্তিযোদ্ধা এবং যোদ্ধার মতোই তিনি এই বিশাল কর্মযজ্ঞে সবাইকে নেতৃত্ব দিয়েছেন। গত 3 জানুয়ারি নির্বাচন কমিশনে আয়োজিত সফল সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। তার সেই বক্তব্যের রেকর্ডও ছিল। কিন্তু আজ মঙ্গলবার নির্বাচন ভবনে আয়োজিত প্রেস ব্রিফিং এ তার সেই বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। সেখানে তিনি লিখিত বক্তব্যে বলেছেন, আমি যে বক্তব্য রাখি তাতে কিছু বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। তিনি সরাসরি সেই দিনের বক্তব্যের কোনো প্রতিবাদ করেননি, বলেননি অসত্য। তবে তিনি যে ব্যাখ্যা দিয়েছেন তাতে স্পষ্ট কিছু নেই। তবে সাংবাদিকদের প্রশ্ন করার সুযোগ না দেয় এসব ব্যাপারে তার কাছ থেকে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। সেদিন সেই নির্বাচনকে অংশগ্রহণমূলক বললেও আজ বলছেন নির্বাচন গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য না হলে অংশগ্রহণমূলক হলেও লাভ নেই। তিনি বলেন, আমার অবস্থানের পরিবর্তন হয়নি। তিনি বলেন, বিগত 3 জানুয়ারিতে নির্বাচন কমিশন সচিবালয়ে উদ্যোগে আয়োজিত ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে আমি যে বক্তব্য রাখি তাতে কিছু বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। অনেক সাংবাদিক আমাকে প্রশ্ন করেছেন আমি আমার অবস্থান পরিবর্তন করেছি কিনা। এই সম্পর্কে বিভ্রান্তির অবসান ঘটাতে বিষয়টি স্পষ্ট করা প্রয়োজন। তিনি বলেন, আমি বক্তব্যে বলেছি অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিয়েছি। ইতোপূর্বে 17 ডিসেম্বর 2018 তারিখে বক্তব্যে আমি বলেছিলাম সব দল অংশগ্রহণ করলে অংশগ্রহণমূলক নির্বাচন বলা হয়। সুষ্ঠু নির্বাচনের সঙ্গে এর সম্পর্ক নেই। নির্বাচন অংশগ্রহণমূলক হওয়া একটি প্রাথমিক
সাংবিধানিক প্রাপ্তি। আসল কথা হচ্ছে নির্বাচন গ্রহণযোগ্য হচ্ছে কিনা এবং বিশ্বাসযোগ্য হচ্ছে কিনা। নির্বাচন গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য না হলে অংশগ্রহণমূলক হলেও লাভ নেই। নির্বাচনের বিশ্বাসযোগ্যতা ও গ্রহণযোগ্যতা নিয়ে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে আমি কোনো কথা বলিনি। কেমন নির্বাচন হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আমি পূর্বে বলেছি, নিজেদের বিবেককে জিজ্ঞাসা করুন, তাহলে এই প্রশ্নের জবাব পেয়ে যান। এখনো আমি সেই কথাই বলি, আমার অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। এই সময় তিনি আরো বলেন, বিগত 3 জানুয়ারি অনুষ্ঠানটি ছিল ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান। কাউকে প্রশংসা সূচক কথা বলে ধন্যবাদ জানাতে হয়, সেটাই সৌজন্যের প্রকাশ। আমার ধন্যবাদ জ্ঞাপন বক্তব্যকে রাজনৈতিক বিচার বিশ্লেষণ করা ঠিক হবে না। কমিশন বৈঠকে অনেকবার নোট অফ ডিসেন্ট দিয়ে আলোচনায় আসা মাহবুব তালুকদার এর আগে তিনি বলেন, আগের নির্বাচন অংশীদারিমূলক হয়নি, এই প্রথম একটা অংশীদারিমূলক অংশগ্রহণমূলক নির্বাচন আমরা জাতিকে উপহার দিতে পেরেছি এবং আমি মনে করি এই নির্বাচন বাংলাদেশের নির্বাচন ইতিহাসে একটা ঐতিহ্য সৃষ্টি করবে। এই নির্বাচন ধরে পরবর্তী ইতিহাসে যে নির্বাচনের ধারা, সেটা পরবর্তী সময়ে হয়তো ইতিহাসের পাতায় লিপিবদ্ধ থাকবে। সেদিন তিনি শুরু করেন এভাবে, মনোরম পরিবেশে আপনাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা। আমি খুব ভাগ্যবান, নিজে বললাম। তার কারণ হলো আমি আমার জীবন প্রারম্ভে যখন সরকারের চাকরিতে আসি তখন বঙ্গভবনে আমি 5 বছর সময় কাটিয়েছিলাম। 4 জন রাষ্ট্রপতির সঙ্গে আমার সরাসরি কাজ করার সুযোগ হয়েছে, সেটা 1972 থেকে 1976 সাল পর্যন্ত। আর জীবনের শেষ পর্যায়ে এসে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার সহ 4 জন নির্বাচন কমিশনারের সঙ্গে আবার কাজ করার সুযোগ হয়েছে, সম্ভবত 5 বছর ব্যাপী। সেজন্য আমি মনে করি জীবনের প্রথম আমলা হিসেবে কাজ করা এবং জীবনের শেষ প্রান্তে এসে এই আর 5 বছর, এগুলো আমার জীবনের গৌরবগাথা হয়ে থাকবে। তিনি বলেন, আপনারা জানেন আমাদের নির্বাচনে কোনো ধারাবাহিকতা নেই কিংবা ছিল না। আমরা কখনো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করেছি, কখনো সেনা সমর্থিত সরকারের অধীনে নির্বাচন করেছি, কখনো নির্বাচন করেছি দলীয় সরকারের অধীনে, কিন্তু তা অংশীদারমূলক হয়নি। এই প্রথম একটা অংশীদারমূলক অংশগ্রহণমূলক নির্বাচন আমরা জাতিকে উপহার দিতে পেরেছি এবং আমি মনে করি এই নির্বাচনে বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে একটা ঐতিহ্য সৃষ্টি করবে। এই নির্বাচন ধরে পরবর্তী ইতিহাসে যে নির্বাচনের ধারা, সেটা পরবর্তী সময়ে হয়তো ইতিহাসের পাতায় লিপিবদ্ধ থাকবে। তিনি বলেন, নির্বাচনে যে এত বিশাল কর্মযোগ্য এ বিষয়ে সত্যি আমার ধারণা ছিল না, কারণ নির্বাচন কমিশনের সঙ্গে কাজ করার কোনো সুযোগ কিংবা নির্বাচন কমিশন সচিবালয়ে কাজ করার কোনো সুযোগ আমার আমলা জীবনে কখনো হয়নি। এখানে এসে এই বিশাল কর্মকাণ্ড দেখে আমার জীবনের একটা বিশাল অভিজ্ঞতা সঞ্চয় করতে পেরেছি।